এটা তুমি কি বলছো ফুল? আমি কথা আর শেষ হয় না রুদ্রের। তার আগেই সেন্টারের ভিতর থেকে কার যেন গলা পাওয়া যায়। কোণে কই পার্লার থেকে আসেনি, সেটা শুনেই তাড়াহুড়ো করে মৌরিন। টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে বলে, আমাকে ডাকছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখো প্লিজ। আমার বোনটাকে মেরে ফেলো না, দোহাই তোমার। মৌরিন স্টেজে এসে বসতেই সকলে ওকে ঘিরে ধরে। সবাই ওর সাথে ছবি তোলে, এটা ওটা কথা বলে খোঁজ খবর নিতে থাকে। এরপর এই কাজী এবং বিয়ে পড়ানোর জন্য একজন হুজুর আসেন। মৌরিন অবাক হয়ে খেয়াল করে বিয়ের মতো বিশাল একটা ব্যাপার, যার জন্যে কিনা এত আয়োজন, সেই ব্যাপারটা ঘটতে সময় লাগে মাত্র 15 মিনিটের বেশি না। কাজী এলেন, কিছু কথা বললেন এবং ওকে কবুল বলতে লাগলেন। ও কিছুটা সময় নিয়ে জবাব দিতেই তারা চলে গেলেন সূর্যের কাছে। সূর্যও ছটফট উত্তর দিতেই সকলে আলহামদুলিল্লাহ বলে জানিয়ে দিলেন বিয়ে পড়ানো শেষ। সবটা ভেবেই বেশ অবাক হয়ে গেল মৌরিন। বিয়ে পড়ানো শেষে বরকনেকে পাশাপাশি বসিয়ে বিভিন্ন পোজে ছবি তুলতে শুরু করলো ক্যামেরাম্যান। বর্তমানে সূর্যের পাগড়িটা তার মাথায় অবস্থান করার কারণে ফোন হাতে নিয়ে রুদবাউ ছবি তোলার সুযোগ পাচ্ছে। ছবি তোলার ফাঁকে ফাঁকেই বধূ বেশে সেজে থাকা মৌরিনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে সূর্য। অফ হোয়াইট আর মেরুন রঙের বিভিন্ন কারুকার্য খচিত ভারী বেনারসি শাড়িতে দারুণ মানিয়েছে তার প্রেয়সীকে। ঘন চুলে পাম্প করা আর মুখে ব্রাইডাল সাজ, গা ভর্তি গয়না দিয়ে সাজিয়ে ভীষণ সুন্দর একটা পুতুল পুতুল ভাব চলে এসেছে ওর ভিতরে। আর চোখে বারবার ওকে দেখেই বুকের ভিতর কেমন যেন করে ওঠে সূর্যের। বধূ বেশি সেজে থাকা তরুণীটি এখন তার বিবাহিত স্ত্রী, যার উচ্ছলতায় মুগ্ধ ছিল সে, যার আকুলতায় ব্যাকুল ছিল সে। আজ তাকে পেয়েছে কত প্রতীক্ষার পর। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে কোণে বিদায় দিয়ে দিল মাহবুব সাহেব। বিদায় করে কান্নায় তার বুক ফেটে যাচ্ছিল। তবুও মেয়েকে বিদায় দিয়েছেন হাসি মুখে, কারণ চিরায়ত এই নিয়ম সবাইকেই অনুসরণ করতে হয়। সব মেয়েকেই একদিন বাবার বাড়ি ছাড়তে হয়, চলে যেতে হয় পরের বাড়ি। গভীর রাত, মৌরিদের বাড়ির ছাদে একা একা দাঁড়িয়ে আছে ফাইজা। চারপাশে শুনশান নীরবতা। ওর আগে ওর ছোট বোন মৌরিন বিয়ে করে ফেলল, অথচ ও এখনো প্রেমটাই করতে পারেনি। অবশ্য প্রেম করার মতো মানসিক অবস্থাও ওর নেই। জীবনে একবার ভালোবাসতে গিয়ে যে দুঃখটা পোহাতে হয়েছে, তাতে দ্বিতীয়বার একই ভুল করার মানেই হয় না। ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। আচ্ছা, রুদ্র তো মৌরিনকে ভালোবাসতো, আজ ওর বিয়ে হয়ে গেল, এখনো কি ওর অপেক্ষায় বসে থাকবে রুদ্র, যে কিনা আর ফিরবে না? ওকে একটা সুযোগ দিলে কি খুব বেশি ক্ষতি হয়েছে? তো হঠাৎ অনুভব করলো ওর পাশে এসে কেউ দাঁড়িয়েছে। তার নিঃশ্বাসের শব্দ ছাড়া এখন সব নীরব। ফাইসা মাথা ঘুরিয়ে দেখল লোকটা রুদ্র। ওকে দেখেই নিজের ভাগ্যের উপর একটা তাচ্ছিলের হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিল। চারপাশে এখন পিনপতন নীরবতা, কেউ কিছু বলছে না দেখে পরিবেশটা বেশ গা ছমছমে লাগছে। পাশেই কোনো গাছে থাকা ঝিঝি পোকার ডাক পরিষ্কার শোনা যাচ্ছে। ফাইসা খুব ধীরে ধীরে বলল, কষ্ট পাচ্ছ? না, সামান্য মন খারাপ। মাথা নাড়ল রুদ্র। ফাইসা ওর দিকে এক ঝলক তাকিয়ে আর কিচ্ছু বলল না। এ ব্যাপারে আর কিছু বলা মানে ওকে আহত করা। কি দরকার সেটার? তুমি আমায় বিয়ে করবে ফিহু? হুট করেই প্রশ্নটা করে ফেলল রুদ্র। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই চমকে উঠল ফাইসা। অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে রইল রুদ্রের মুখপানে। আমি মজা করছি না, মাত্র কয়েকটা দিন আগেই কথাটা বলেছিলে তুমি, তুমি আমায় ভালোবাসো। তাহলে আমি যদি এখন তোমায় বিয়ে করতে চাই, তুমি কি? খুব ধীরে সুস্থে বলতে থাকে রুদ্র। তবে কথা শেষ করার আগেই ফাইসা বলে ওঠে, কিন্তু তুমি তো মৌরিনকে ভালোবাসতে। আসতে বলো, আজ ফুলের বিয়ে। আমি চাই না এই বিষয়টা আর কেউ জানুক। ঘটনার ঘটন সীমান্তেই থাকে, ইতি টানতে চাই। থাক সেসব কথা। তুমি আমায় বলো, বিয়ে করবে আমায়? মন থেকে বলছো নাকি বন্ধু ভেবে সহমর্মী হচ্ছ? কোনো কিছুই না। জানো, আজ একটা জিনিস অনুধাবন করতে পারলাম। কাউকে ভালোবাসাটা বড় কথা না, কেউ ভালোবাসে এটাই সৌভাগ্য। আর কাউকে ভালোবাসার থেকে তাকে আজকে রাখাটা বড় ব্যাপার। প্রথম স্ত্রী মারা গেলে অনেকেই দ্বিতীয় বিয়ে করে, হয়তো করতে চায় না কিন্তু করতে বাধ্য হয়। কারণ আমরা সমাজবদ্ধ জীব, সমাজ পরিবার এদের জন্য সব করতে হয়। মৌরিন আমার হবে না বলে তো আমি থেমে থাকতে পারি না। এই সমাজ আমার সেই সুযোগ দেবেও না। দ্বিতীয়বার কাউকে গ্রহণ করতেই হবে। বিয়ে যদি করতে হয় তাহলে তোমাকে করতে ক্ষতি কি? আমি তোমার স্ত্রী হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে চাই।
যে কিনা সারা জীবন আমার পাশে থাকবে। বন্ধু হিসেবে চাইলে বিয়ে করার দরকার কি? আমরা তো বন্ধু আছি। বিয়ে করতে হবে, নয়তো কেউ যদি ছিনিয়ে নিয়ে যায়। একজনকে আটকাতে পারিনি, দ্বিতীয়জনকে হারাতে পারবো না। দরকার হলে দড়ি দিয়ে বেঁধে রাখবো, কিন্তু ছাড়বো না। হঠাৎ কি যেন হলো ফাইসার, ফিক করে হেসে দিল। রুদ্র অবাক চোখে তাকিয়ে দেখল। মেয়েটার হাসি খুব সুন্দর, কই আগে তো এমন লাগেনি। ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখলে বুঝি সবই এমন সুন্দর লাগে। ফাইসা হাসতে হাসতেই বলল, আমি যদি রাজি না হই? রাজি তো তুমি হবেই, কারণ তুমি ভালোবাসো। এখনো অব্দি বাসি, সেটাকে বললো, নাও তো বাসতে পারি। এখনো ভালোবাসা বলেই পাশ দিয়ে আমি হেঁটে গেলে আর চোখে তাকা। কোথাও আমার কণ্ঠ পেলে মুখ ঘুরে একবার হলেও আমায় খুঁজে যাও। আর থাক, বাকিটা বললাম না। রুদ্রের কথা শুনে ভীষণ লজ্জায় পড়ে গেল ফাইসা। তার মানে ও এতদিন সবটাই খেয়াল করেছে। কি লজ্জা! ওকে লজ্জা পেতে দেখে রুদ্র বলল, তুমি লজ্জা পাচ্ছ, দেখতে কিউট লাগছে। একটা কাজ করো তো, আমায় জড়িয়ে ধরো, লজ্জা কেটে যাবে। জড়িয়ে ধরার কথা শুনে আরো বেশি লজ্জায় পড়ে গেল ফাইসা। অতিরিক্ত লজ্জায় কান দুখানা গরম হয়ে উঠল। রুদ্র ব্যাপারটা বুঝতে পেরে দুহাতে ওকে জড়িয়ে ধরে মাথাটা নিচের বুকের সাথে চেপে ধরল। ফাইসা যেন এই অপেক্ষাতেই ছিল। রুদ্রের শরীরের উষ্ণতা পেয়ে ছোট্ট বিড়াল ছানার মতো বুকের মধ্যে সেধিয়ে গেল। রুদ্র ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হঠাৎ করে আমার পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে জানো। যে আতঙ্কে কখনো ফুলকে নিজের ভালোবাসার কথা জানাইনি, সেটাই সত্যি হয়ে গেল অবশেষে। আমি বানতে পারিনি, মিসবিহেভ করেছি ওর সাথে, মাফও চেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত হলোই না আমার। আমি কষ্ট পেয়েছি, হৃদয় রক্তক্ষরণ হয়েছে, কেউ দেখেনি। কাউকে বোঝাতে পারিনি আমার এলোমেলো জীবনে কাউকে খুব দরকার। তুমি বলেছিলে কখনো তোমার দরকার হলে আমি যেন আসি তোমার কাছে। আমি এসেছি ভিহু, তোমাকে আমার প্রয়োজন। তুমি আমায় ফিরিয়ে দিও না প্লিজ। আমি তোমাকে কথাই দিচ্ছি, তোমায় ভালোবাসতে না পারলেও আগলে রাখতে পারবো। প্লিজ আমায় সুযোগ দাও। ফাইসা কিছু বলল না, শুধু দুহাতে আঁকড়ে ধরল রুদ্রের বলিষ্ঠ দেহটাকে। আর তাতেই যা বোঝার বুঝে নিল রুদ্র। মুচকি হাসি ফুটল তার ঠোঁটের কোণে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে সূর্য। কেন যেন ভিতরে ভিতরে একটা নার্ভাসনেস কাজ করছে মনে। মৌরি যতই ওর প্রেমিকা হোক, পরিচিত হোক, তারপরও বউ হয়ে ও কেমন হবে সেটা তো ও জানে না। দোয়া কালেমা পড়ে দরজা খুলে ভেতরে ঢুকলো ও। ভেতরে ঢুকে বেশ অবাক হতে হলো ওকে। ফুলে ফুলে সাজানো বিছানার ওপরে যার বসে থাকার কথা ছিল সে সেখানে নেই। বিছানাটা খালি। পুরো ঘরে চোখ বুলিয়ে দেখতে পেল সোফার উপর মৌরির বিয়ের শাড়ি গহনা পড়ে আছে, আর ও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। পরনে একটা লং টপস আর জিন্স, টপসের ওপরে একটা ডেনিম কার্ডিগান। দেখে মনে হচ্ছে বাইরে কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ও। সূর্যকে ঘরে আসতে দেখে ফিরে তাকালো মৌরি। ছুটি বাঁধা চুলগুলো পিছনে ছড়িয়ে দিতে দিতে রাগ দেখিয়ে বলল, আপনি এত দেরি করে এলেন কেন? যাবেন না আপনি? সূর্য অবাক হয়ে বলল, কোথায়? বারে, আপনি তো বলেছিলেন বিয়েটাতে দুজনে বাইক রাইডিং এ বেড়াবো, সারা রাত গল্প করতে করতে ঘুরে বেড়াবো। তাই তো আমি রেডি হয়ে বসে আছি। আপনি ভুলে গিয়েছেন নাকি? মৌরির কথা শুনে আশ্চর্য হয়ে গেল সূর্য। মনে পড়ে গেল অনেকদিন আগে মৌরিনকে কথার ছলে এ কথাটা বলে ফেলেছিল ও, যে বাস্যটাতে বর বউ মিলে বাইক রাইডিং এ বেরোবে, দুজনে সারা রাত ঘুরে বেরিয়ে ভোরে ফিরে আসবে। কিন্তু এ তো অনেক আগের কথা, ওরই তো মনে নেই। মৌরি সেটা কি করে মনে রাখলো? ভাবতে ভাবতেই ও আবারও বলে উঠল, আপনি কি যাবেন? হ্যাঁ হ্যাঁ, তুমি 5 মিনিট বসো, আমি আসছি। বলেই তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে গেল সূর্য। আর মৌরি সারা ঘরময় পায়চারি করতে লাগলো। ঠিক 5 মিনিট পর সূর্যকে ওয়াশরুম থেকে বেরোতে দেখা গেল। তার পরনেও টি শার্ট, জিন্স আর জ্যাকেট। ও তড়িঘড়ি করে বেরিয়েই আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ব্যাকব্রাশ করে নিল। হ্যান্ড শোকস পড়তে পড়তে মৌরির দিকে তাকিয়ে বলল, চাবি নিয়েছো? মৌরি প্রতি উত্তরে শুধু হাতে তুলে হাতে ঝুলন্ত কি রিংটা দেখালো। সূর্য মুচকি হেসে ঘড়িটা হাতে নিল পরার জন্য। তারপরে দুজনেই ব্যালকনি টপকে বাড়ির সবার অলক্ষ্যে বেরিয়ে এলো ঘর থেকে। নিচে নেমেই দেখতে পেল সূর্যের বাইকটা বাড়ির গ্যারেজ থেকে বের করে এনেছে ফারদিন। ওকে থ্যাঙ্কস জানিয়ে দুজনেই উঠে পড়ল বাইকে। বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। আজ রুদ্রের বিয়ে। কি ভাবছেন? সময় খুব দ্রুত গড়িয়ে গেছে। জি না, তেমন কিছুই নয়। হিসেব অনুযায়ী আজ মৌরির বউ ভাত, কিন্তু দুর্ভাগ্য না সৌভাগ্যবশত আজ রুদ্র ভাইকে বিয়ে করতে হবে, এবং সেটা ফাইসা আপুকে।
ভাবছেন কিভাবে কি এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে হবে? সবেই না প্রপোজ করলো, প্রেম তো করুক। কিন্তু প্রেম করা আর হলো না তাদের। খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে তারা। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। চোখ মেলে দেখি 8:30 বাজে। কাল সারা রাত তার সাথে বাইক রাইডিং এর পর ভোর 4টের সময় বাসায় এসে ঢুকেছি আমরা। তারপর সেই যে ঘুম দিলাম আর উঠলাম মাত্র। পাশ ফিরে দেখলাম সে নেই। সূর্য সাহেব ঠিক উঠে গেছেন। সেটা দেখে আমার মোটামুটি মেজাজ খারাপ হলো আমার। নতুন বউকে ফেলে রেখেই পথযাত্রা নিচে চলে গেছে। যদিও এই বাড়ি আমার চেনা, সবাই আমার অতি পরিচিত, তারপরও নতুন নতুন বিয়ে বলে একটা ব্যাপার আছে না? নতুন বউয়ের কি আর ড্যাং ড্যাং করে নিচে যাওয়ার সাথে? যাই হোক, ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে মুখের সামনে মোটামুটি 1 হাত ঘোমটা চড়িয়ে দিলাম। মুখে লাজুক লাজুক ভাব নিয়ে নিচে গেলাম সবকিছু পরিদর্শন করতে। নিচে গিয়েই তো আমার চক্ষু চড়ক গাছ। বাড়িতে চলছে আর একটা বিবাহ যজ্ঞের ধুমধাম আয়োজন। সবাই এদিক ওদিকে ছোটাছুটি করছে। বাড়ি ভর্তি লোকজন, সবার মধ্যে একটা সাজ সাজ ভাব। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ব্যাপারটা কি সেটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু ঠিক বুঝতে পারলাম না। কাউকে যে জিজ্ঞাসা করব তারও উপায় নেই, সবাই ব্যস্ত। হঠাৎ চোখে পড়ল আমাদের বাড়ির দেওয়ানি পিচ্ছিটাকে। ডাক দিলাম, মাইশারা। এক ডাকেই কাজ হয়ে গেল। পিচ্ছিটা এগিয়ে এসে বলল, আমাকে কেন ডাকছো তুমি? কিছু হয়েছে? আচ্ছা, বাড়িতে কি চলছে বলতো? এত ব্যস্ত কেন সবাই? যেন দম নেওয়ার সময়টুকুও নেই। বারে, 2টা বিয়ে একসাথে হলে ধুমধাম হবে না? আজ তো রুদ্র আঙ্কেলের বিয়ে। ভারিক্ষি চালে তুলতে তুলতে জবাব দিল মাইশারা। আমি অবাক হয়ে বললাম, কি? কার সাথে? ফাইজা আন্টির সাথে। কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমি রুদ্র ভাইকে বলেছিলাম বটে বিয়ে করতে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি করে ফেলবে সেটা তো বুঝিনি। কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে মাইশারার কাছ থেকে পুরো ব্যাপারটা জানার চেষ্টা করলাম। সে বেশ আনন্দের সাথে দর্প করে ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ করলো। পুরো ঘটনা শুনে যা বুঝলাম তা হলো এই, কাল রাতে কনে বিদায়ের পর খুব ভেঙে পড়েছিলেন মাহবুব সাহেব। তাকে সান্ত্বনা দিতে আর অনেক রাত হয়ে যায়। মৌরিদের বাড়িতেই থেকে যায় ওর মামা আর বড় বাবারা। বাড়িতে আরো কিছু অতিথিও ছিল। তো মৌরির বিয়েতে বিশেষভাবে আমন্ত্রিত হয়েছিলেন রুদ্রের দাদি। আগেই বলেছি রাশিদ মামা আমার মায়ের আপন ভাই নয়, ফুফাতো ভাই। তাই রাশিদ মামার মা মানে আমার মায়ের ফুপি হন তিনি। আমার দাদা দাদি গত হয়েছেন বহু বছর, তাই বিয়ে বাড়ির সবচেয়ে মুরব্বী ওরা। তিনি একটু সেকেলে ধাঁচের এবং সূচিবায়ু আক্রান্ত মহিলা। কাল বিয়ে পড়ানোর সময় কমিউনিটি সেন্টারেও যাননি। বিয়ের অনুষ্ঠানের প্রায় পুরোটা সময় তিনি ঘুমিয়েই কাটিয়েছেন। এখানে বলে রাখি, কাল তিনি সন্ধ্যার দিকে আমার ঘরে ঘুমিয়েছেন এবং তখন বাড়ি মোটামুটি ফাঁকাই ছিল। বিয়ে শেষে বাকিরা যখন বাড়িতে এসে হইহট্টগোল শুরু করে দেয় তখন তার ঘুমটা ভেঙে যায় এবং তিনি প্রচণ্ড বিরক্তির সঙ্গে সিদ্ধান্ত নেন যে তিনি আর এক মুহূর্ত আমাদের বাড়িতে থাকতে পারবেন না। ব্যাপারটা মামানিকে গিয়ে জানিয়ে বলেন এই প্রচণ্ড গ্যাঞ্জামের মধ্যে তার অস্বস্তি লাগছে, তিনি বাড়ি ফিরে যাবেন। মামানি তাকে পরিস্থিতি বুঝিয়ে বলেন রুদ্র ভাইকে সাথে নিয়ে বাসায় যেতে। তখনই খোঁজাখুঁজি শুরু হয়ে গেল রুদ্র ভাইকে। এদিকে আমাদের বাড়ির আর এক দেওয়ানি মাইশারার চোখে ঘুম নেই। সে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি। সে যেন কখন রুদ্র ভাইজি দেখেছে ছাদের দিকে যেতে। রাত 12টার সময়ও পিচ্ছিটার চোখে ঘুম নেই দেখে ওকে নিয়ে ওর বাবা নিচে যান হাঁটতে। খানিকক্ষণ হেঁটে এসে সিঁড়িতে ওঠার সময় রুদ্র ভাইয়ের দাদির সাথে দেখা হয়ে যায় ওদের। তখন সে জানায় সে রুদ্র ভাইকে দেখেছে। কোথায় দেখেছে সেটা জানাতে তার বাবার হাত ছেড়ে দাদির হাত ধরে নিয়ে যায় ছাদে। এরপর তারা যা দেখলো তাতে পিচ্ছির কিছু না হলেও দাদির তো রীতিমতো ফিট খাওয়ার জোগাড়। রুদ্র ভাই একটা মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটাও গভীরভাবে তার বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে আছে এবং সবচেয়ে অবাককর বিষয় হলো মেয়েটা ছিল ফাইজা আপু। রাত বিরেতে দুজনের এই ভালোবাসাবাসীর দৃশ্য দেখে দাদিমা মোটামুটি মহা ক্ষেপে যান। এই মুহূর্তে বাড়ির সবাইকে ডেকে এনে সিদ্ধান্ত নেন রুদ্র ফাইজার বিয়ে দিয়ে দেবেন। ফলশ্রুতিতেই ঘটনা এতদূর এগিয়েছে। পুরো ঘটনা শুনে কেমন রিয়াকশন দেব সেটা ঠিক ভেবে পেলাম না। বহুত ভেবে ওকে কিছু একটা বলে ধন্যবাদ জানাবো তার আগেই সেখানে উপস্থিত হলো রুতবা।
ওর দিকে তাকিয়ে দেখলাম ওর পরনে একটা হলুদ রঙের লেহেঙ্গা। ভাবসাব দেখে মনে হচ্ছে ও এখনই কোথা থেকে এলো। অবাক হয়ে কিছু একটা বলতে যাব তার আগেই ও বলল, আরে ভাবি, তুমি উঠে পড়েছো? চলো চলো, রেডি হয়ে নাও। ফাইজাপু তো এক্ষুনি চলে আসবে। পার্লারে যাবে না? নাও নাও চলো। বলেই আমাকে টানতে টানতে উপরে নিয়ে এলো। গল্পগুজব করতে করতে আজ আবার পার্লারে যাওয়ার জন্য লাগেজ গুছিয়ে দিতে লাগলো। কথার ছলে রুতবার কাছে জানতে চাইলাম সে এই সাত সকালে কোথায় গিয়েছিল। সে জানালো সাত সকালে ঘুম থেকে উঠেই রুদ্র ভাইয়ের বিয়ের ব্যাপারটা জানতে পারে সে। তারপর সকালের মধ্যেই ফাইজাপুর বাড়িতে গিয়ে ওকে হলুদ ছুঁয়ে এসেছে ওরা। আর কিছুক্ষণের মধ্যেই ফাইজাপুকে নিয়ে আমাকে যেতে হবে পার্লারে। বেশ ধুমধামের মধ্য দিয়ে রুদ্র ফাইজার বিয়ে হয়ে গেল। রুদ্র ফাইজার মধ্যে কোনো একটা সম্পর্ক আছে, ব্যাপারটা জানাজানির পর তেমন কোনো রিয়াকশনই দেননি তাদের পরিবার। কারণ তারা মোটামুটিভাবে ধারণা করেছিলেন তাদের মাঝে সম্পর্ক আছে। তাই বেশ স্বাভাবিকই ছিলেন ওদের বাবা মা। তারা চেয়েছিলেন ধীরে সুস্থে আলাপ আলোচনা করে ওদের বিয়েটা দিয়ে দেবেন। ঘটনার মূল হোতা দাদির আদেশে যত দ্রুত সম্ভব বিয়ের আয়োজন করা। এতে অবশ্য আনন্দের সাগরে কোনো ভাটাই পড়েনি, বরং যারা সূর্য মৌরির বিয়ের দাওয়াতে এসেছিল তারা একই সাথে আরও একটা বিয়ের দাওয়াত পেয়ে আনন্দিত। বেশ উৎসব মুখর পরিবেশ হয়ে গেল দুটো বিয়ে। গভীর রাত, কাজিন মহলের হই হট্টগোল আর আড্ডা ছেড়ে এতক্ষণে নিচের ঘরে আসার সুযোগ হলো সূর্যের। দরজা খুলে ঘরে ঢুকেই দেখতে পেল বিছানার উপর বধূ বেশে বসে আছে মৌরিন। তার সামনে বেশ বড় করে ঘোমটা টাঙানো। সূর্য ধীর পায়ে হেঁটে এগিয়ে এসে বিছানার ওপর বসল। খুবই সন্তর্পণে ওর ঘোমটাটা তুলে দিল। মৌরি ওর দিকে এক ঝলক তাকিয়েই আবারও চোখ নামিয়ে নিল। এটা দেখে সূর্য মুচকি হেসে বলল, আজ আকাশে পূর্ণিমার বৃহদাকার চাঁদ উঠেছে, দেখবে? মৌরি কিছু না বলে মাথা নাড়িয়ে সাই জানালো। সূর্য হাসি মুখে ওকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো ছাদের উদ্দেশ্যে। ব্যালকনির দোলনায় বসে দোল খাচ্ছে রুদ্র। পাশে বসে ওর বুকে মাথা ঠেকিয়ে রেখে আছে ফাইজা। রুদ্র এক হাতে ওর চুলগুলো বিলি কেটে দিচ্ছে আর ভাবছে জীবন কত অদ্ভুত। সারা জীবন ভেবে এসেছে মৌরিনকে ছাড়া ওর জীবন অচল। মৌরি না বললে ও হয়তো মরে যাবে, অথচ আজ ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে হলো ওকে। আসলেই মানুষের ভাগ্য পুরোটাই আল্লাহর হাতে। বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়ায় তোমার কি মন খারাপ? তুমি কি আরো সময় নিতে চাইছিলে? হঠাৎ মাথা তুলে প্রশ্ন করলো ফাইজা। রুদ্র মুচকি হেসে বলল, বরং বলতে পারো বেশ খুশি হয়েছি। মানুষের মন প্রজাপতি কখন কোন ফুলকে ভালো লেগে যায় সেটা বলা যায় না। ফুলকে না পাওয়ার ধাক্কাটা সামলে নিয়েছি আমি, কিন্তু সেটা কতদিন সামলাতে পারতাম জানি না। ভালোই হয়েছে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলে। একজন পাশে থাকলে একাকিত্ব আসবে না, পুরনো ভুলের জন্য আর মন আকৃষ্ট হবে না। ফাইজা বুঝতে পারল ওর মনের কথাটা। একজনকে ভোলার জন্য আর একজনকে আঁকড়ে ধরার চেষ্টা করছে রুদ্র। ব্যাপারটা ভেবে মনটা খারাপ হয়ে গেল ওর। তবে সাথে সাথে এটা ভেবে খুশি হলো যে কারো জীবনে প্রথম অবলম্বন হওয়ার চেয়ে শেষ অবলম্বন হওয়া অনেক ভাগ্যের। প্রথমকে মানুষ ভুলে যায়, কিন্তু শেষকে ভোলা যায় না, কারণ সেই তো শেষ। তার স্মৃতি চিরকাল অমলিন। অনেক তো চাঁদ দেখা হলো, ঘরে যাবে না? তার ক্লান্ত মুখের চাহনি দেখে বুঝলাম অনেক রাত হয়েছে, সে ক্লান্ত, ঘুমানো দরকার। তাই মাথা নাড়িয়ে বললাম, চলুন। সে আবারও ঠোঁট প্রসারিত করে হেসে দিল এবং ছাদের পিলার থেকে লাফ দিয়ে নামলো। আমিও নামবো ঠিক তার আগেই তিনি দুহাতে কোলে তুলে নিল আমাকে। আবারও হাঁটতে লাগলো। ওকে নিচে যাওয়া বাদ দিয়ে এদিকে যাচ্ছেন কেন? আমার প্রাণ সংসারটা দেখতে হবে না তোমার? বলেই চোখ টিপ দিয়ে নিচের চিলেকোঠার ঘরে প্রবেশ করলো। ঘরটা অন্ধকারে বলে ওকে কোলে নিয়েই লাইট জ্বালানোর জন্য সুইচ বোর্ডের কাছে চলে গেলেন। আলো জ্বালাতেই ঘরটা ভরে উঠল শুভ্র আলোয়। দেয়ালের আর দরজা জানালার পর্দার ধবধবে সাদা রঙের সাথে লাইটের শুভ্র আলোয় ঘরটাকে অন্যরকম সুন্দর লাগলো মৌরির কাছে। ঘরে ঢুকেই যেটা সবার প্রথমে চোখে পড়ল সেটা হলো দেয়ালে বেশ বড় করে টাঙানো মৌরির কিশোরী বয়সের একটি ছবি। লম্বা চুলগুলো দুপাশে ঝুলিয়ে গালে হাত রেখে ওকে দেখেই হাসছে ছবির মেয়েটা। ছবিটা দেখেই অবাক হলো মৌরি। এমন ছবি তার অজান্তে তোলা সম্ভব নয়, আর ছবিটা সূর্য ওকে বলেও তোলেনি। তাহলে কি করে তুলল?
ঘরের দক্ষিণ দিকের জানালার সাথে একটা বিছানা পাতা, প্রায় মেঝের সাথে লাগানো। খুবই নিচু একটা বক্স খাট, বিছানার চাদর আর বালিশের কভারও ধবধবে সাদা রঙের। তার পাশেই একটা নিচু টেবিল, যার সাথে বসার জন্য চেয়ারের বদলে ছোট ছোট কুশন রাখা। ঘরের মেঝেটাও পুরোটা সাদা কার্পেটে ঢাকা। বিছানার পাশে একটা কাচের ফুলদানিতে রাখা সাদা সাদা একগুচ্ছ বেলি ফুল, সে ফুলের সুগন্ধে সুরভিত পুরো ঘর। টেবিলের পাশে একটা টবে এরিকা পাম গাছ লাগানো, অতি আসবাবে ভরপুর নয়, ভীষণ সিমসাম ও পরিপাটি, যেন অন্যরকম এক শান্তির ছোঁয়ায় ঘেরা। এমন সুন্দর পরিপাটি ঘরে সহজে যে অন্য কাউকে অ্যালাউ করবে না ঘর মালিক, সেটা বোঝাই যায়। দেওয়ালে টাঙানো ওর ছবিটার পাশে আরো বেশ কয়েকটা ছবি আছে সূর্য মৌরির, সবগুলোতেই ওদের কিশোর বয়সের। অবশ্য একটা ছবি চোখে পড়ল, যেটাতে সূর্য মৌরি এবং ওদের পরিবারকে দেখা যাচ্ছে, ওদের বাড়ির ড্রয়িং রুমে তোলা ক্যারাম বোর্ডের সাথে। ওটা দেখে পুরনো কিছু স্মৃতির কথা মনে পড়ে গেল মৌরির। মুচকি হাসি ফুটল ওর ঠোঁটের কোণে। ও সূর্যের কোল থেকে নেমে ধীর পায়ে হেঁটে গেল ছবিগুলোর কাছে, হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে লাগলো ছবির মানুষগুলোকে। প্রায় অনেকটা সময় পর পুরনো স্মৃতির বেড়াচাল থেকে বেরিয়ে এলো মৌরি। কি যেন ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো অনেক রাত। হাই তুলতে তুলতে বলল, রাত তো অনেক হলো, ঘুমাবেন না? বলেই খেয়াল করলো সূর্য ভ্রুকুচকে তাকিয়ে আছে ওর দিকে। সেটা দেখে বলল, ভ্রুকুচকে আছেন কেন? আমি কি ভুল কিছু বলেছি? রাত হয়নি, ঘুমাবেন না? আজকে রাতটা কি ঘুমিয়ে কাটানোর ইচ্ছা আছে নাকি তোমার? তো রাতে মানুষ ঘুমাবে না তো কি করবে? প্রশ্ন শুনে সূর্য ভ্রুচোরা কুচকে রেখেই এগিয়ে এলো ওর দিকে। ওকে এগোতে দেখেই এক পা দুপা করে পিছিয়ে যেতে লাগলো মৌরি। পিছাতে পিছাতে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে অনুভব করলো তার কোমরের উপরে সূর্যের হাত। ও আর এক হাত সামনে এনে কানের পিঠ দিয়ে ঘাড়ের উপর রাখলো। মুখটা ওর খুব কাছে এনে নাকের সাথে নাক ঘষে দিয়ে বলল, এ রাতে নবদম্পতিরা কি করে সেটা জানো না? জানি না বলেই তো বললাম। তোতলাতে তোতলাতে জবাব দেয় মৌরিন। আতঙ্কে শিউরে ওঠে ও। তাহলে প্র্যাকটিক্যালি দেখাই। বলেই চোখ টিপ মারল সূর্য। মৌরি লজ্জা পেতে দুহাতে চড়িয়ে ধরল ওকে। ওর উষ্ণ বুকে মুখ গুজে দিয়ে অস্পষ্ট স্বরে বলল, এত অসভ্য কেন আপনি? আমি অসভ্য? দাঁড়াও দেখাচ্ছি। বলেই আবারও কোলে তুলে নিল ওকে। মৌরি চরম লজ্জায় নইয়ে গিয়ে গলা জড়িয়ে ধরল ওর। সূর্য ধীর পায়ে হেঁটে বিছানার ওপর নামিয়ে দিল ওকে। দুজনেই ডুবে গেল ভালোবাসার সমুদ্রে। অঙ্কের সব সমীকরণ এক হয় না, কোনোটা সরল কোনোটা জটিল। তেমনি ভালোবাসার সমীকরণেও হয়, কোনো ভালোবাসা খুব সহজেই পূর্ণতা পায়, আবার কোনোটা হাজার চড়াই উতরাই পেরিয়ে এসেও শেষ অবধি টিকে থাকে না। তাই কাউকে ভালোবেসে সফল কিংবা বিফল হবার উভয় সম্ভাবনাই থাকে। মানুষ সেটা জানে এবং তারপরও ভালোবাসে। একসময় ভালোবাসা হয়ে যায় স্বর্গীয় প্রেম। সেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না, থাকে শুধু অপরিসীম প্রেম। তাই সব ভালোবাসার সমীকরণই যে খুব সহজে সমাধান হয়ে যাবে, এটা ভাবা বোকামি। অযথা সমীকরণকে জটিল না বানিয়ে অন্য উপায়ে সমাধান করার চেষ্টা করাই শ্রেয়। একটা সমীকরণে যেমন দু একটা সমাধান থাকতে পারে, ঠিক তেমনই মানুষের জীবনে দ্বিতীয় প্রেম আসতেই পারে। নিজের এবং আশেপাশের মানুষের সুখের জন্য শুধুমাত্র প্রথমাকে আঁকড়ে ধরে না থেকে দ্বিতীয়াকে গ্রহণ করা খুব কি খারাপ? রুদ্র একসময় মৌরিনকে ভালোবাসতো, হয়তো এখনো বাসে, কিন্তু শেষ পর্যন্ত তো ওকে পায়নিও, কারণ সে জানেও অন্য কারো। তাহলে তাকে ছেড়ে অন্য কাউকে আঁকড়ে ধরা খুব কি অন্যায়? রুদ্র ফাইজাকে গ্রহণ করেছে কারণ ওর মতো ফাইজারও মন ভেঙেছিল এক সময়। সেও জানে কাউকে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা। তবে অতীত ভুলে তারা নতুন করে সব করতে পেরেছে, এটাই কি ভালো নয়? এই গল্পের নায়ক সূর্য হলেও রুদ্রও কোনো অংশে কম কিছু না। সূর্য ভালোবাসতে জানে, ভালোবাসাকে আগলে রাখতে জানে, কিন্তু রুদ্র আঘাত পেয়েও নতুন করে করতে জানে। কারো ভালোবাসাকে জিতিয়ে দিতে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে জানে। এটা কি কোনো অংশে কম?